প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয় হলো দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের যৌক্তিক বিভাগ। আমরা যখন আরোহ অনুমানের একটি যুক্তি গঠন করি, যুক্তির মূল আলোচ্য বিষয় হলো অনুমান। এই অনুমানের সঠিকভাবে জানতে ও বুঝতে হলে অনুমানের কয়েকটি বিষয় সম্বন্ধে আমাদের জানা প্রয়োজন। যৌক্তিক বিষয় হচ্ছে সহায়ক প্রক্রিয়ার মধ্যে অন্যতম। আমরা এখন জানবো যৌক্তিক বিভাগ কি। কোনো একটি নীতি বা সূত্রের উপর ভিত্তি করে একটি জাতি বা উচ্চতর শ্রেণী তার অন্তর্গত উপজাতি বা নিম্নতর শ্রেণীর মধ্যে বিভক্ত করার প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। যুক্তিবিদ ফাউলার বলেন, বিভাগ একটি পদের ব্যক্তার্থ গণনার মাধ্যমে ব্যক্তিবিশেষের মধ্যে নয়, বরং পদ কর্তৃক নির্দেশিত ক্ষুদ্রতর দলসমূহের মধ্যে বিশ্লেষিত হয়। ক্ষুদ্রতর দল নির্দেশনকারী পদকে বিভাজ্য পদের সাথে সম্পর্কের বিপরীতে বিভক্ত উপজাতি বলা হয়। উদাহরণ হলো সততা গুণটি বিভাগের সূত্র অনুসারে আমরা বলতে পারি সৎ এবং অসৎ। মানুষকে আমরা সৎ এবং অসৎ মানুষ দুই ভাগে দুই উপজাতিতে বিভক্ত করতে পারি। যৌক্তিক বিভাগের কতগুলো নিয়ম রয়েছে। এই নিয়মগুলো যদি লঙ্ঘন করা হয় তাহলে কিছু অনুপপত্তি ঘটে। আমরা সেই নিয়মগুলো এখন দেখব যে কি কি নিয়ম আমাদের যৌক্তিক বিভাগে রয়েছে। প্রথম নিয়ম, যৌক্তিক বিভাগে সবসময় একটি জাতিবাচক পদ বিভাগ করতে হবে, কোনো ব্যক্তি বা বস্তুকে নয়। যদি এখানে কোনো ব্যক্তি বা বস্তুকে বিভক্ত করা হয় তাহলে সেখানে অনুপপত্তি ঘটবে। যেমন মানুষ জাতিকে যদি আমরা ভাগ করি তাহলে সৎ এবং অসৎ মানুষ দুই উপজাতিতে ভাগে বিভক্ত করতে পারি। মানুষ জাতিকে আমরা সৎ মানুষ ও অসৎ মানুষ এই দুই উপজাতিতে ভাগ করা হয়। এটা হলো নিয়মে আছে। যদি আমরা এখন কোনো ব্যক্তি বা বস্তুকে বিভক্ত করি তাহলেই অনুপপত্তি ঘটে। তাহলে প্রথম নিয়ম লঙ্ঘন করলে যে অনুপপত্তি ঘটে সেই অনুপপত্তি হলো গুণগত বিভাগ এবং অঙ্গগত বিভাগ জনিত অনুপপত্তি। যেমন আমরা একটি গাছকে মূল, কাণ্ড, পাতা, ফুল ও ফল ইত্যাদি ভাগে বিভক্ত করলে আমরা অঙ্গগত বিভাগ জনিত অনুপপত্তি ঘটে। আবার একটি আমকে তার গন্ধ, স্বাদ, আকৃতি ইত্যাদি ভাগে বিভক্ত করলে গুণগত ভাবে বিভাগ করা হয়। তাহলে আমাদের প্রথম নিয়ম লঙ্ঘন করলে দুটো অনুপপত্তি ঘটে। সেই অনুপপত্তির নাম হলো গুণগত বিভাগ এবং অঙ্গগত বিভাগ জনিত অনুপপত্তি। 2 নম্বর নিয়ম, যৌক্তিক বিভাগ একই সময় একটি মাত্র মূল সূত্র গ্রহণ করতে হবে। যেমন শিক্ষার মূল সূত্র হলো শিক্ষার মূল সূত্রের উপর ভিত্তি করে মানব জাতিকে শিক্ষিত এবং অশিক্ষিত দুই ভাগে বিভক্ত করা যায়। তো অশিক্ষিত,
মানুষকে শিক্ষিত এবং অশিক্ষিত এই দুই উপজাতিতে বিভক্ত করা, এই দুই ভাগে বিভক্ত করা যায়। তাহলে শিক্ষার্থীরা যদি আমাদের এই দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করে, তাহলে আমাদের যে অনুপপত্তি ঘটে সেই অনুপপত্তির নাম হলো সংকর বিভাগজনিত অনুপপত্তি। যেমন আমরা যদি কিভাবে অনুপপত্তিটা ঘটে খেয়াল করো, আমরা যদি মানুষকে সৎ, লম্বা, ফর্সা, সৎ, লম্বা, ফর্সা ইত্যাদি ভাগে বিভক্ত করি, তাহলে সেখানে আমাদের নিয়ম লঙ্ঘন করা হয়। তাহলে যে অনুপপত্তি ঘটে সেটা হলো দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করলে যে অনুপপত্তি ঘটে সেই অনুপপত্তির নাম হলো সংকর বিভাগজনিত অনুপপত্তি। তৃতীয় নিয়ম হলো বিভক্ত উপজাতিগুলোর ব্যক্তাত্ব মিলিতভাবে বিভাজ্য জাতিটির ব্যক্তাত্বের সঙ্গে সমব্যাপক হতে হবে, মানে সমান হতে হবে। যেমন এখানে মানুষকে পুরুষ এবং মহিলা উপজাতিতে ভাগ করলে পুরুষের সংখ্যা এবং মহিলার সংখ্যা মিলিতভাবে মানুষের সংখ্যা সমান হতে হবে। চতুর্থ নিয়ম হলো যৌক্তিক বিভাগে আমাদের তৃতীয় নিয়ম লঙ্ঘন করলে যে অনুপপত্তি ঘটে সেই অনুপপত্তির নাম হলো অতি ব্যাপক বিভাগজনিত অনুপপত্তি। চতুর্থ নিয়ম হলো যৌক্তিক বিভাগে উপজাতিগুলো পরস্পর বিচ্ছেদক হতে হবে, যাতে এগুলোর একে অপরের সাথে মিলেমিশে না যায়। যেমন মানুষ জাতিকে ফর্সা, শ্যামলা, কালো এই তিনটি উপজাতিতে বিভক্ত করলে উপজাতিগুলো পরস্পর বিচ্ছিন্ন হবে। চতুর্থ নিয়ম লঙ্ঘন করলে পরস্পরই বিভাগ জনিত অনুপপত্তি ঘটে। যেমন মানুষকে সৎ, সুখী, বিদ্বান এভাবে যদি আমরা বিভক্ত করি তাহলে সেখানে এই পরস্পরাঙ্গী বিভাগ জনিত অনুপপত্তি ঘটবে। পঞ্চম নিয়ম বিভাজ্য জাতিটির নাম বিভক্ত উপজাতিগুলোর প্রত্যেকের বেলায় প্রযোজ্য হতে হবে। যেমন মানব জাতিকে সৎ এবং অসৎ এই দুটি উপজাতিতে বিভক্ত করা যায়। ষষ্ঠ নিয়ম হলো কর্মিক বিভাগে একটি জাতি তার সম্ভাব্য উপজাতিতে ভাগ করে অগ্রসর হতে মধ্যবর্তী কোনো ধাপকে বাদ দেওয়া যাবে না। যেমন জীব জাতিকে প্রথম ধাপে মানুষ এবং অমানুষ এই দুই উপজাতিতে ভাগে বিভক্ত করা হয়, কিন্তু যদি আমরা বলি জীব জাতিকে সভ্য এবং অসভ্য তাহলে মধ্যবর্তী ধাপকে আমাদের বাদ দেওয়া হয়। এই ষষ্ঠ নিয়ম লঙ্ঘন করলে যে অনুপপত্তি ঘটে সেটা হলো উৎক্রান্তি বিভাগজনিত অনুপপত্তি। যেমন মধ্যবর্তী ধাপকে কিভাবে বাদ দেওয়া হয় সেটা তোমরা একটু খেয়াল করো। যেমন আমরা বলছিলাম জীব জাতিকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। জীব জাতিকে প্রথমে আমরা মানুষ এবং অমানুষ, মানুষ ও অমানুষ বলতে পারি, কিন্তু এটা না বলে যদি আমরা বলি জীব জাতিকে সভ্য ও অসভ্য বলি, তাহলে আমাদের মাঝখানে বাদ হলো এই মানুষ জাতি। আমরা মানুষকে প্রথমে স্বীকার করব, তারপর আমরা বলবো সভ্য এবং অসভ্য উপজাতি, সভ্য এবং উপজাতি এটা বলবো। কিন্তু আমরা যদি সেটা না বলে আমরা যদি জীবকে প্রথমে মানুষ এবং অমানুষ
উপজাতিতে বিভক্ত করে তারপর আমাদের বলতে হবে সভ্য এবং অসভ্য মানুষ। কিন্তু আমরা যদি এই মানুষ জাতিটাকে বাদ দেই, মানুষ জাতিটাকে প্রথমে বাদ দিয়ে তারপর আমরা যদি বলি সভ্য এবং অসভ্য, তাহলে মধ্যবর্তী ধাপ যেমন মানুষ পদটি বাদ হয়ে যায়, সেটা বলা যাবে না। তাহলে যে অনুভূতি ঘটবে মানে ষষ্ঠ নিয়ম লঙ্ঘন করার ফলে যে অনুভূতি ঘটে সেই অনুভূতির নাম হলো উৎফুল্লন বিভাগ জনিত অনুভূতি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখব যৌক্তিক বিভাগে আমাদের যৌক্তিক সংজ্ঞায় আমাদের যেভাবে বর্ণনা এবং সংজ্ঞার ভিতরে পার্থক্য পেয়েছি, আমরা এখানে গুণগত বিভাগের সাথে অঙ্গগত এবং গুণগত বিভাগের পার্থক্য রয়েছে। আমি একটু বলি, তোমরা একটু খেয়াল করো যে যৌক্তিক বিভাগ একটি নীতি বা সূত্রের উপর নির্ভরশীল, কিন্তু অঙ্গগত এবং গুণগত বিভাগের তেমন কোনো নিয়ম নেই। যৌক্তিক বিভাগে একটি জাতি তার অন্তর্গত উপজাতিতে বিভক্ত করা হয়, অঙ্গগত গুণগত বিভাগে কোনো ব্যক্তি বা বস্তুর অন্তর্গত অংশকে বিভক্ত করা হয়। যৌক্তিক বিভাগে বিভাজ্য পদটির নাম বিভক্ত পদের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু অঙ্গগত এবং গুণগত বিভাগে বিভাজ্য পদের নাম বিভক্ত পদগুলোর বেলায় প্রযোজ্য নয়। যৌক্তিক বিভাগে বিভাগের নিয়মগুলো প্রযোজ্য, কিন্তু অঙ্গগত গুণগত বিভাগে নিয়মগুলোর বেলায় প্রযোজ্য নয়। আমরা যৌক্তিক সংজ্ঞায় যেমন আমাদের কতগুলো সীমাবদ্ধতা ছিল, যৌক্তিক বিভাগেও আমাদের কতগুলো সীমাবদ্ধতা রয়েছে। সেই সীমাবদ্ধতাগুলো হলো কোনো বিশিষ্ট পদ বা বস্তু বিভাগকে বিভক্ত করা যায় না। এক নম্বরে, কোনো বিশিষ্ট ব্যক্তি বা বস্তুকে বিভাগ করা সম্ভব নয়। কোনো বিশিষ্ট ব্যক্তি বা বস্তুকে বিভাগ সম্ভব নয়। দুই নম্বরে, ক্ষুদ্রতম বা অপরতম উপজাতির যৌক্তিক বিভাগ সম্ভব নয়। ক্ষুদ্রতম উপজাতির যৌক্তিক বিভাগ সম্ভব নয়। তিন নম্বরে, ব্যক্তিহীন কোন পদের যৌক্তিক বিভাগ সম্ভব নয়। ব্যক্তার্থহীন কোন পদের যৌক্তিক বিভাগ সম্ভব। এখানে আমাদের এই যে তিনটি এই কোনো বিশিষ্ট ব্যক্তি বা বস্তু বিভাগ করা সম্ভব নয়, ক্ষুদ্রতম উপজাতির যৌক্তিক বিভাগ সম্ভব নয়, বা ব্যক্তার্থহীন কোনো পদের যৌক্তিক বিভাগ সম্ভব নয়। এভাবে আমাদের এই যে তিনটি দেওয়া আছে, এটা হলো আমাদের যৌক্তিক বিভাগের সীমাবদ্ধতা। আমাদের এই চ্যাপ্টারে এগুলোই রয়েছে। তোমাদের এই যৌক্তিক বিভাগের পরে বইগুলোতে অনেকগুলো বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে এবং অনেকগুলো দেওয়া আছে তোমাদের সৃজনশীল প্রশ্ন। তোমরা এগুলো বাসায় বসে দেখবা এবং আয়ত্ত করবা। আমরা তৃতীয় অধ্যায়ে আরোহের প্রকারভেদ সম্পর্কে আমরা এখন আলোচনা করব। আমাদের অনুমান দুই প্রকার ছিল। আমরা পূর্ব ফার্স্ট পার্টে আমরা জেনে আসছিলাম যে আমাদের আরোহ অনুমান দুই প্রকার, একটা হলো অবরোহ এবং আরোহ। আমরা আজকে আরোহ সম্পর্কে আলোচনা করব। আরোহকে আবার দুই ভাগে ভাগ করছিল, প্রকৃত এবং অপ্রকৃত আরোহ।
যে সব আরোহ প্রক্রিয়ায় আরোহের মূল বৈশিষ্ট্য বর্তমান থাকে তাকে প্রকৃত আরোহ বলে। যুক্তিবিদ মিলের মতে আরোহমূলক লম্ফন হচ্ছে আরোহের মূল বৈশিষ্ট্য। আরোহ অনুমানে আমরা বিশেষ কয়েকটি দৃষ্টান্ত পরীক্ষা করে যে জ্ঞান পাই তার উপর ভিত্তি করে সমুদয় ক্ষেত্র সম্বন্ধে একটি সার্বিক সিদ্ধান্ত অনুমান করি। এখন তোমাদের কাছে প্রশ্ন রাখতে পারে যে এখানে আরোহমূলক লম্ফন কি? আরোহমূলক লম্ফন হলো আমাদের জানা থেকে অজানা, জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্য, নিরীক্ষণ থেকে অনিরীক্ষণে উপনীত হওয়ার পদ্ধতি হলো আমাদের আরোহমূলক লম্ফন। আমাদের প্রকৃত আরোহকে 3 ভাগে ভাগ করছে, একটু খেয়াল করো। এক নম্বরে আমাদের বৈজ্ঞানিক আরোহ, দুই অবৈজ্ঞানিক আরোহ, তিন সাদৃশ্য অনুমান। আমাদের প্রকৃত যুক্তিবিদ মিল প্রকৃত আরোহকে 3 ভাগে ভাগ করেছে। এক নম্বরে হলো বৈজ্ঞানিক আরোহ, 2 নম্বরে অবৈজ্ঞানিক আরোহ, 3 নম্বরে হলো সাদৃশ্য অনুমান। আমরা বিস্তারিত ভাবে এই 3 ভাগকে আমরা এখন আলোচনা করব। আমাদের প্রথমেই তো হলো বৈজ্ঞানিক আরোহ। বৈজ্ঞানিক আরোহ সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমে বৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা ও উদাহরণ সম্পর্কে জানতে হবে। বৈজ্ঞানিক আরোহ কি? প্রকৃতি ও নিয়মানুবর্তিতার নীতি ও কার্যকরণ নিয়মের উপর নির্ভর করে কয়েকটি বিশিষ্ট দৃষ্টান্তের বাস্তব অভিজ্ঞতার সাহায্যে একটি সার্বিক যুক্তিবাক্য স্থাপন করাবার প্রক্রিয়াকেই বৈজ্ঞানিক আরোহ বলে। যেমন উদাহরণের সাহায্যে আমরা বলতে পারি, রফিক হয় মরণশীল, রফিক হয় মরণশীল, তপন হয় সেলিম হয় মরণশীল, সুতরাং সকল মানুষ হয় মরণশীল। এখানে আমরা দেখতে পাই যে রফিক হয় মরণশীল, তপন হয় মরণশীল, সেলিম হয় মরণশীল, মানে প্রথমে আমরা সার্বিককে স্বীকার, বিশেষকে স্বীকার করে তারপর আমরা সকলকে স্বীকার করেছি। বৈজ্ঞানিক আরোহের বেলায় আমরা প্রথমে সার্বিককে স্বীকার করে তারপর আমরা বিশেষকে স্বীকার করে তারপর আমরা সার্বিককে স্বীকার করব। আমাদের আরোহের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা এখন আলোচনা করব। সেটা হলো বৈজ্ঞানিক আরোহের একটি সার্বিক সংশ্লেষক যুক্তি বাক্য। শিক্ষার্থীরা, বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা দেখতে পাই 1 নম্বর বৈশিষ্ট্য হলো বৈজ্ঞানিক আরোহের একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করে। আমাদের এই বৈশিষ্ট্যের মধ্যে আবার 3টি বিশেষ দিক সন্ধান পাই। সেটা হলো বৈজ্ঞানিক আরোহে একটি যুক্তিবাক্য স্থাপন করে। বৈজ্ঞানিক আরোহে একটি যুক্তিবাক্য স্থাপন করে। একটি যুক্তিবাক্যে 2টি পদের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়। বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত আমরা 2টি পদের মধ্যে একটি সম্পর্ক নির্ণয় করার চেষ্টা করি। যেমন মানুষ ও মরণশীল, এই 2টি পদের মধ্যে হয় যুক্ত করে, যেমন মানুষ হয় মরণশীল, হয় যুক্ত করে আমরা 2টি যুক্তিবাক্য স্থাপন করি। যেমন এখানে আমরা মানুষ ও মরণশীল
এই দুটি পদ একত্রিত করলে আমরা হয় যুক্ত করে সংযোজন দ্বারা আমরা যুক্তিবাক্য স্থাপন করি, তা হলো মানুষ হয় মরণশীল। এই হয় দ্বারা আমরা যুক্তিবাক্য স্থাপন করলাম। বৈজ্ঞানিক আরো একটি সার্বিক যুক্তিবাক্য স্থাপন করে, সার্বিক যুক্তিবাক্য স্থাপন করে। বৈজ্ঞানিক আরোহ যে যুক্তিবাক্য স্থাপন করে তার সব ক্ষেত্রেই একটি সার্বিক যুক্তিবাক্য, বিশেষ যুক্তিবাক্য নয়। যেমন সকল গরু হয় চতুষ্পদ, যেমন সার্বিক যুক্তিবাক্য স্থাপন করে, যেমন সকল গরু হয় চতুষ্পদ, সকল গরু হয় চতুষ্পদ। এটা হলো একটি সার্বিক যুক্তিবাক্য। 3 নম্বরে হলো, গ নম্বরে হলো কি আমাদের বৈজ্ঞানিক আরোহ একটি সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করে। বৈজ্ঞানিক আরোহ সার্বিক যুক্তিবাক্য স্থাপন করে, তা একটি সংশ্লেষক যুক্তিবাক্য, বিশ্লেষক যুক্তিবাক্য নয়। যেমন সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। 2 নম্বরের বৈশিষ্ট্য হলো বৈজ্ঞানিক আরোহ বাস্তব ঘটনা পর্যবেক্ষণ করে। যেমন রহিম, করিম প্রভৃতি মানুষ কয়েকজন ব্যক্তি মানুষের মৃত্যু বাস্তব ঘটনা পর্যবেক্ষণ করেই তারপরে স্বীকার করা হয়েছিল যে সকল মানুষ হয় মরণশীল। 3 নম্বর, বৈজ্ঞানিক আরোহ একটি আরোহমূলক লম্পন। যেমন আরোহমূলক লম্পন সম্পর্কে আমরা জানি, বৈজ্ঞানিক আরোহে কিছু থেকে সকলে, জানা থেকে অজানা, নিরীক্ষণ থেকে অনিরীক্ষণে যে প্রক্রিয়া বা পদার্পণ করি, সেই প্রক্রিয়া বা পদার্পণকেই আমরা বলি আরোহমূলক লম্পন। 4 নম্বরে, বৈজ্ঞানিক আরোহ নিয়মে দুটি মৌলিক নিয়ম রয়েছে, যথা প্রকৃতি নিয়ম অনুবর্তিতা নীতি ও কার্যকরণ নিয়ম এর উপর নির্ভর করে। বৈজ্ঞানিক আরোহে আমাদের কয়েকটি দৃষ্টান্ত পরীক্ষা করে একটি সার্বিক সিদ্ধান্ত অনুমান করি। কিন্তু প্রশ্ন হলো কিসের উপর ভিত্তি করে আমরা এগুলো করি? সেটাই হলো, একটা হলো প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতি ও অপরটি হলো কার্যকরণ নিয়মের উপর ভিত্তি করে। যেমন এই নিয়মের অর্থ হলো প্রতিটি ঘটনারই একটি কারণ রয়েছে, কোনো কারণ ছাড়া ঘটনা হতে পারে না। মানুষের মৃত্যু ঘটে, এর নিশ্চয়ই একটি কারণ রয়েছে। মানুষের মৃত্যু ঘটনা পরীক্ষার মাধ্যমে আমরা মানুষ মরণশীল এর মধ্যে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করি। এর ভিত্তিতে আমরা সকল মানুষের মরণশীলতা সম্পর্কে আমরা এই সিদ্ধান্ত অনুমান করতে সক্ষম হই। অবৈজ্ঞানিক আরোহ কোনো কার্যকরণ নিয়ম নির্ণয় না করে শুধুমাত্র এখনবর্তী ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করবার প্রক্রিয়াকে অবৈজ্ঞানিক আরোহ বলে। যেমন যতদূর আমাদের অভিজ্ঞতায় জানা যায়, শুধুমাত্র কালো রঙের কাকই আমরা দেখেছি, ভিন্ন রঙের কোনো কাক দেখিনি। এ থেকেই আমরা সিদ্ধান্ত নিতে পারি সকল কাক হয় কালো। এ থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি সকল কাক হয় কালো, অভিজ্ঞতার উপর ভিত্তি করে। সকল কাক হয় কালো। আমাদের অবৈজ্ঞানিক আরোহের কিছু বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্যগুলো হলো, অবৈজ্ঞানিক আরোহ একটি সার্বিক যুক্তিবাক্য স্থাপন করে। 2, অবৈজ্ঞানিক আরোহ স্থাপিত সিদ্ধান্ত সংশ্লেষক যুক্তিবাক্য। 3, অবৈজ্ঞানিক আরোহের ভিত্তি অনুকূল অভিজ্ঞতা। 4, বৈজ্ঞানিক আরোহ বাস্তব ঘটনা পর্যবেক্ষণের উপর নির্ভর করে। অবৈজ্ঞানিক আরোহ আরোহমূলক লম্পন উপস্থিত। অবৈজ্ঞানিক আরোহের প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতির উপর নির্ভরশীল। 7, অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সম্ভাব্য। আমাদের বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত যেভাবে নিশ্চিত হয়,
সেভাবে আমাদের অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সেভাবে আমরা নিশ্চিত দিতে পারি না। অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত হলো সম্ভাব্য। সম্ভাব্য হলো সেই জিনিস যেটা হতেও পারে, নাও হতে পারে। আমরা এতক্ষণকার আলোচনায় আমরা দেখতে পাই যে যেহেতু বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক এক জিনিস নয়, সেহেতু বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিকের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। সে পার্থক্যগুলো হলো, এক, বৈজ্ঞানিক অবৈজ্ঞানিকের পার্থক্যর আগে আমাদের কিছু সাদৃশ্য এবং বৈসাদৃশ্য রয়েছে। সাদৃশ্য হলো যেগুলো বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিকের মধ্যে মিল রয়েছে সেগুলো হলো সাদৃশ্য, আর বৈসাদৃশ্য হলো যেগুলো বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিকের মধ্যে মিল নেই, অমিল, সেগুলো হলো আমাদের বৈসাদৃশ্য। আমরা এখন সাদৃশ্যগুলো দেখব। 1 নম্বরে, বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক উভয় প্রকার আরোহেরই সার্বিক যুক্তি বাক্য। 2, বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক উভয় আরোহেই ঘটনা পর্যবেক্ষণের উপস্থিত। 3, উভয় প্রকার আরোহে প্রকৃত আরোহের অন্তর্গত। 4, বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক উভয় প্রকার প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপর নির্ভরশীল। যেহেতু বৈজ্ঞানিক অবৈজ্ঞানিকের মধ্যে কিছু অমিল রয়েছে, সেই অমিলগুলো আমরা এখন দেখব, তাদের পার্থক্যগুলো আমরা এখন তুলে ধরব। 1, বৈজ্ঞানিক আরোহের কার্যকরণ নিয়মের উপর প্রতিষ্ঠিত, কিন্তু অবৈজ্ঞানিক আরোহ কার্যকরণ নিয়মের উপর নির্ভরশীল নয়। বৈজ্ঞানিক আরোহ বিজ্ঞানের প্রতিষ্ঠিত কার্যকরণ নিয়মের উপর নির্ভরশীল, কিন্তু অবৈজ্ঞানিক আরোহ নির্ভরশীল নয়। বৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে সিদ্ধান্ত অনুমান খুবই সতর্কতার আশ্রয় নেওয়া হয়, অবৈজ্ঞানিক আরোহের কোনো সতর্কতা নেই। বৈজ্ঞানিক আরোহ সদার্থক নিয়ার্থক উভয়ই হতে পারে, কিন্তু অবৈজ্ঞানিক আরোহ কেবলমাত্র সদার্থক দৃষ্টান্তগুলোই হতে পারে। 5, বৈজ্ঞানিক আরোহ একটি জটিল প্রক্রিয়া, অবৈজ্ঞানিক আরোহ একটি সহজ সরল প্রক্রিয়া। বৈজ্ঞানিক আরোহের প্রকৃতি নিয়মানুবর্তিত নীতি এবং কার্যকরণ উভয় নিয়ে আলোচনা করে, কিন্তু অবৈজ্ঞানিক আরোহে শুধুমাত্র প্রকৃতি নিয়মানুবর্তিত নীতি নিয়ে আলোচনা করে। বৈজ্ঞানিক আরোহের একটি বিজ্ঞানদের ব্যবহৃত আরোহ প্রক্রিয়া, অবৈজ্ঞানিক আরোহ সাধারণ লোকের গঠিত প্রক্রিয়া। এই ছিল আমাদের বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আরোহের মধ্যে পার্থক্য। বৈজ্ঞানিক অবৈজ্ঞানিকের মধ্যে পার্থক্য আমরা এখন আলোচনা তোমাদের এখানেই আমরা শেষ করব, কারণ আমরা আগামী ক্লাসে সামনে কিছু টপিক আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ সহকারে টপিকটা দেখবে এবং তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো, এ কামনা করে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।